বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের 208 এবং 209 পৃষ্ঠা সম্পর্কে কিছু বেসিক ধারণা শিখব। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলে যাচ্ছি মূল ভিডিওতে। Audio Jungle. Audio Jungle. 208 পৃষ্ঠার প্রথমে যদি আমরা আলোচনা করি, 208 পৃষ্ঠায় দেখো একটা বড় ছবি দেওয়া আছে এবং বলা যায় একটা সারণী দেওয়া আছে। এই সারণীগুলো কেন দেওয়া হয় যদি একটু বলি। দেখো, অনেক জিনিস, পুরাতন জিনিস মনে রাখার জন্য একটা তালিকা করার প্রয়োজন হয়। তালিকা না করে অগোছালো করে রাখলে সেটা সুন্দর করে উপস্থাপন করা যায় না, না পরে বর্ণনা দেওয়া যায়, না সেই ডাটাগুলো কালেকশন করা যায় ভালোভাবে। এজন্য সেই ডাটাগুলোকে সুনির্ধারিতভাবে রাখার একটা পদ্ধতিকে বলা হয় সারণী। এই সারণীভাবে রাখা হয়। যেমন তোমরা রসায়নে দেখেছো, পর্যায় সারণী থাকে, বিভিন্ন মৌলিক পদার্থের নাম থাকে। তারপরে তোমরা গণিতে পরিসংখ্যান করেছো, পরিসংখ্যানে যেমন বিভিন্ন ছেলে মেয়েদের বইয়ের রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট এবং তাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য, বয়স, ওজন, সেগুলো এমন বিভিন্ন সারণীর মধ্যে থাকে। সেরকমভাবে পৃথিবীর বয়স সীমা সম্পর্কেও আমরা জানতে চাইলে একটা সারণীর মাধ্যমে তা প্রকাশ করতে পারি বা রেখে দিতে পারি। এই এমনই একটি সারণী এখানে বর্ণনা করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ভূতাত্ত্বিক সময়সীমা। এই ভূতাত্ত্বিক সময়সীমাকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়। প্রথমে 4টি ভাগে ভাগ করা হয়। এই 4টি কি ধরনের ভাগ সেটা আমাদের আগে পরিষ্কার করে বুঝতে হবে। ইয়ন, ইরা, পিরিয়ড, ইপক বা পর্যায়, এই 5টি নিয়মে ভাগ করা হয়। কিন্তু প্রথমে এই 5টি নিয়মে যে ভাগ করা হয় তার প্রথম ভাগ হচ্ছে ইয়ন। ইয়নকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এক বলা হচ্ছে ফেনোরোজয়িক, 2 বলা হচ্ছে প্রোটোরোজয়িক, 3 বলা হচ্ছে আর্কিয়ান, 4 বলা হচ্ছে হেডিয়ান। আমরা এগুলো সম্পর্কে অল্প অল্প কিছু এখন ধারণা নেব, কারণ তা নাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এগুলো জাস্ট তোমরা সংজ্ঞা বা চিনতে পরিচিত হতে পারলেই যথেষ্ট। পরবর্তীতে তোমরা এগুলো সম্পর্কে আরো চাইলে, এর সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে ডিটেলসে জেনে নিতে পারো। আপাতত তোমাদের যেটা প্রয়োজন এগুলো সম্পর্কে বেসিক কিছু তথ্য থাকা। সেই প্রথমে আমরা ফেনোরোজাইক, যেটাকে আবার বলা হচ্ছে সিনোজাইক, মেজোজাইক ও পলিওজাইকে ভাগ করা হয়েছে। এই সিনোজাইককে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে কোয়াটার্নি, কিস্টেসাস, 3 বলা হচ্ছে জুরাসিক, 5 বলা হচ্ছে ট্রায়াসিক, তারপরে বলা হচ্ছে ক্যাম্বিয়াম। ইপক হিসেবে 2টি ভাগে কোয়াটার্নিকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হেলোসিন, 2 হচ্ছে প্লেস্টোসিন। আর এই হেলোসিনকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে, মেগালায়ন, নার্থোপিয়ান, আর তারপরে আরেকটা ভাগ করা হয়েছে গ্রিনল্যান্ডিয়ান। এইগুলো যে ভাগ করা হয়েছে, অনেকগুলো ভাগ করা হয়েছে, যেটা তোমরা দেখতেও পাচ্ছ, তোমাদের বইতেও আছে। এই ভাগগুলো করা হয়েছে মূলত সময়সীমাকে, অর্থাৎ আমাদের এই পৃথিবী বর্তমান সময়ের পূর্বে, অর্থাৎ এক কথায় সময়টা যখন থেকে শূন্য ধরি, সেই শূন্য থেকে সৃষ্টি, পৃথিবীর শূন্য থেকে সৃষ্টি হয়ে এই পর্যন্ত সমস্ত সময়টাকে মূলত এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। ইয়ন, ইরা, পিরিয়ড, ইপক, পর্যায়, এই আকারে প্রকাশ করা হয়। তোমাদের বইটি যেভাবে আলোচনা আছে আমরা চেষ্টা করব সেভাবে একটু বর্ণনা করতে, কারণ এগুলো সম্পর্কে তোমাদের যে কথাটা বলেছিলাম, বেসিক কিছু ধারণা থাকলে পরবর্তী ক্লাস এগুলো সম্বন্ধে অনেক বিস্তারিত জানতে পারবে। যদি এখানে জানতে চাই প্রাণী ভূগোল সম্পর্কে আরো বিস্তারিত, তাহলে এক একটা পয়েন্টের জন্যই এক একটা বই লেখা আছে, এমন ধরনের কিছু বই পড়তে হবে। যেমন একটা আমার কাছে বই আছে, দেখতে পারো তোমরা। এই বইটা সম্পর্কে, এই বইটায়ও বিবর্তন সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, সময়কাল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এমন এক একটা টপিক্সের জন্য এক একটা বই পড়া তোমাদের জন্য অনেক অগ্রসর বা ভালো কিছু না আপাতত, বা তোমাদের চাপ পড়ে যাবে তোমাদের আপাতত। তাই এটা জানলেই হবে, মোটামুটি এটা জানো, পরবর্তী সময়ে এটা সম্পর্কে সময়ের সাথে সাথে আরো বেশি জেনে যাবা। যখন গুরুত্বপূর্ণ তথ্য দরকার হয় সেগুলো সম্পর্কে পরবর্তীতে তোমরা পেয়ে যাবা তোমাদের পড়াশোনার পাশাপাশি। এখন আমরা প্রথমেই পড়ছি 13.2। রসায়ন অধ্যয়নে যেমন পর্যায় সারণী
ভূগোল অধ্যয়নে যেমন মানচিত্র এরকম একটি গুরুত্বপূর্ণ টুল হিসেবে ব্যবহৃত হয়, ঠিক সেরকম ইতিহাস বর্ণনা করার সময় ভূতাত্ত্বিক সময়সীমা একটা অত্যন্ত প্রয়োজনীয় টুল বা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। কথাটা বলা হচ্ছে রসায়নে যেমন পর্যায় সারণীর সাহায্যে কি করা হয়, 118 কি 19টা মৌল প্রকাশ করা হয়, ঠিক এক হিসেবে মানচিত্রগুলো বিভিন্ন দেশের অবস্থান, তারপরে জলরাশি কিভাবে আছে, তারপরে একটা দেশের সাথে আরেকটা দেশের কত দূরত্ব, এগুলো আমরা মানচিত্রের সাহায্যে ভূগোলের বিষয় বুঝি। ঠিক একই হিসেবে সময়সীমা বলে একটা আমাদের যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবির মতোই বিষয়টা দিয়ে আমরা বুঝতে পারি বয়স সীমা বা পৃথিবীর বয়সটা কত বা কখন কোন সময়টা আমাদের পৃথিবীর ওপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ অতীতকালের রেকর্ডগুলো এই সময়সীমার মাঝে কি হয়, থেকে যায়। এরপরে বলা হচ্ছে এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে পৃথিবীর ইতিহাসকে সময়ের ছোট ও এবং বড় বিভিন্ন এককে সাজানো হয়। দেখো এখানে বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসকে, পৃথিবীর ইতিহাস বলতে কি, পৃথিবীতে এ পর্যন্ত ঘটে গেছে এমন ঘটনাগুলো যেগুলো পৃথিবী সময়ের সাথে সাথে যদি ধরে না রাখা হতো মুছে যেত, বা পৃথিবী নিয়ে গবেষণা করার ফলে এগুলো বের হয়ে এসেছে। এরপরে বলা হচ্ছে এই সময়ের সাথে সাথে ছোট ও বড় একক বিভিন্ন এককে সাজানো হয়েছে, সেগুলো এককগুলো আমরা দেয়ায় আছে দেখতে পাচ্ছি। এরপরে বলা হচ্ছে আমরা সময় পরিমাপের ক্ষেত্রে বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা ইত্যাদি একক ব্যবহার করি। চিন্তা করো আমরা আমাদের জীবনে সময় ব্যবহার করার জন্য বছর, ঘন্টা, মাস এইভাবে একক ব্যবহার করি। এক মাস সমান 30 দিন, এক সপ্তাহ সমান 7 দিন, বছর মানে দেখা যাচ্ছে 365 দিন, এই ধরনের হিসাবগুলো আমরা ব্যবহার করি। কিন্তু আসলে পৃথিবীর সময়সীমা ব্যবহার আমরা যদি চিন্তা করতে চাই, এটা কিন্তু সহজে বলা যায় না যে গতানুগতিক দিনের হিসেব করা যায় না বা মাসের হিসেব করে বলা কষ্ট। কারণ দেখো একটা যুগ, অর্থাৎ যদি আমি বলি সাপোজ জুরাসিক থেকে ট্রায়াসিক এই সময়টায় 208 থেকে 245 বছর এই সময়টা লেগেছে, কিন্তু আমি যদি বলি মেসোজাইক টোটাল যুগটা, তাহলে কিন্তু একটা মানুষের পক্ষে দেখা সম্ভব না, কারণ একটা মানুষের আয়ু এতদিন না যে এই 3টে কালই পার করবে। এক কথায় যদি আমরা ফনোরোজয়িক পুরোটার কথা বলি, এটা কিন্তু কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না পুরোটা দেখে যাবে। তাই এগুলো আহরিত কিছু জ্ঞান তথ্য সেগুলো সম্পর্কেই এখানে বর্ণনা করা হয়েছে। কিন্তু পৃথিবী এবং মহাবিশ্বের ইতিহাস এত পুরনো যে তা মাস বছর দিয়ে পরিমাপ করা অত্যন্ত দুরূহ, দুরূহ মানে কঠিন কাজ, এবং অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। এছাড়াও অনেক আগের ঘটনা শনাক্ত করা সহজ নয়। চিন্তা করো ডাইনোসর এখন চাইলেও আমরা কেউ ম্যানেজ করতে পারবো না, যদিও বা পৃথিবীতে এক সময় তার অস্তিত্ব ছিল। আমরা যদি সাইকাস, যেটা এখনো পৃথিবীতে কম বেশি আছে, সাইকাসের কথা চিন্তা করি, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারি এই উদ্ভিদটা পৃথিবীব্যাপী ছিল, কিন্তু এইটা সময়ের সাথে সাথে পরিমাণটা কমে গেছে, কারণ মানুষের প্রয়োজন হয়নি বা প্রতিকূলতার সাথে অভিযোজিত হতে পারেনি। অর্থাৎ সময়ের সাথে সাথে যারা টিকে ছিল পৃথিবীতে, সংগ্রাম করেছিল, তারাই পৃথিবীতে টিকে আছে, আর যারা সংগ্রাম করতে পারেনি তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এমনভাবে প্রত্যেকটা প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এখন পৃথিবীর সৃষ্টি শুরুতে যে প্রাণীগুলো ছিল সেই প্রাণীগুলোর সবই আমরা এখন পাই না। আবার এমন হতে পারে কিছু কিছু উদ্ভিদ বা প্রাণী অভিযোজিত হয়ে তাদের সময়ের সাথে সাথে নিজেরা খাপ খাইয়ে ফেলেছে পৃথিবীর সাথে বা পরিবেশের সাথে, সেই পরিবেশে এখনো বসবাস করে আসছে। এর একটা নিত্যন্ত উদাহরণ হচ্ছে মানুষ। মানুষ দেখো সেই সৃষ্টির পর থেকে মানব জাতির এখনো কোনো বিনষ্ট বা ধ্বংস হয়নি, তারা এখনো পর্যন্ত পৃথিবীতে খুব ভালোভাবে টিকে আছে। কিন্তু এই মানুষ তার পরিবেশ যে নষ্ট করছে বা খারাপ করছে, পাশাপাশি কিছু মানুষ আছে যারা পৃথিবীকে কিভাবে আরো আবাসস্থল হিসেবে রাখা যায় এমন চিন্তা ভাবনাও করে। অর্থাৎ খারাপ মানুষ যেমন আছে ভালো মানুষ আছে, তাই পৃথিবীতে এখনো মানুষ টিকে আছে। এরপরে আমাদের বইতে বর্ণনা আছে, সেক্ষেত্রে বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনের ওপর ভিত্তি করে বিভিন্ন ছোট বড় এককে পৃথিবীর ইতিহাসকে ভূতাত্ত্বিক সময়সীমার মাধ্যমে বর্ণনা করা হয়। অর্থাৎ এই যে পৃথিবীর এক একটা সময় এক এক যে জাতি, এক এক যে প্রাণী, এক এক যে গোষ্ঠী, এক এক যে গণ, এক এক যে প্রজাতি, এক এক যে উদ্ভিদ, এগুলো এসেছে
পৃথিবীর মাঝে বিরাজ করেছে, কেউ টিকে থেকেছে, কেউ পৃথিবী থেকে ছিটকে পড়ে গেছে, বাইরে চলে গেছে, মহাশূন্যে চলে গেছে, কেউ গেছে মারা গেছে, পৃথিবীতে জীবাশ্ম হয়ে আছে। এই তাদের সকল কিছুর ইতিহাস বর্ণনা করে যে সময়সীমা, সেটাই হচ্ছে পৃথিবীর সময়সীমা। এটাই এতটুকুই বলা হয়েছে 13.2-তে। এরপরে আমরা 209 পৃষ্ঠায় যাব। 13.2.1 ভূতাত্ত্বিক সময়সীমার একক। ভূতাত্ত্বিক সময়সীমার একক কথাটা যদি আমি বলি, ভূ অর্থ পৃথিবীর, তাত্ত্বিক অর্থ জানি একটা কোনো একটা বিষয় নিয়ে যদি আমরা খুব গভীর থেকে একদম ভিতরে ডিপলি ঢুকে তারপর গবেষণা করি, সেটা তাত্ত্বিক জ্ঞান বলে। সময়সীমা বলতে বলেছি পৃথিবীর সময়, এবং একক মানে কি আমরা ইংলিশে বলি ইউনিট, বাংলায় বলি একক। একক শব্দের অর্থ যে কোন একটা বিষয় যে জিনিসটা দিয়ে তৈরি হয় তার ক্ষুদ্র অংশকে একক বলে। যেমন একটা বিল্ডিং তৈরি একটা ইট দ্বারা, যদি অনেকগুলো ইট দ্বারা তৈরি হয় তাহলে একটা ইটকে আমরা একক হিসেবে ধরতে পারি। ভূতাত্ত্বিক সময়সীমাকে নিচের এককগুলোতে ভাগ করা হয়েছে। নিচের এককগুলো কি? এক, প্রথমে বলা হচ্ছে কল্প বা ইয়ন, 2 বলা হচ্ছে মহাযুগ বা ইরা, 3 বলা হচ্ছে যুগ বা পিরিয়ড, 4 বলা হচ্ছে উপযুগ বা ইপোক। এগুলো সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। তার আগে বর্ণনা আছে পৃথিবীর গুরুত্বপূর্ণ ঘটনার উপর নির্ভর করে কোনো একক কখনো বড়, আবার কোনো একক তুলনামূলক ছোট। এই বড় একক বা ছোট একক বলতে বলেছে এখানে যে এগুলোর সময় লেগেছে কখনো বেশি, সময় লেগেছে অনেক সময় কম, অর্থাৎ কোনো একটা একক অনেক বড় বেশি সময় ধরে হয়েছে, কোনো একটা একক অনেক কম সময় ধরে হয়েছে, তাই সেগুলোকে বলা হচ্ছে তুলনামূলক, একটার তুলনায় আর একটা ছোট বড়। কল্প বা ইয়ন এটি সবচেয়ে বড় একক। আমাদের প্রথম এককটার নাম হচ্ছে কল্প বা ইয়ন, এটাকে সব বলা হচ্ছে সবচেয়ে বড় একক। ভূতাত্ত্বিক সময়সীমার প্রাচীনতম হিসেবে যথাক্রমে হেডিয়ান, আর্কিয়ান, প্রোটোরোজয়িক এবং ফেনোরোজয়িক এই 4টি কল্প বা ইয়ন রয়েছে। অর্থাৎ যেটা আমরা আবার এই যদি 208 পৃষ্ঠার ছবিটার দিকে একটু তাকাই, চিত্রটাই দেখা আছে, দেখো ভূতাত্ত্বিক সময়সীমাকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ইয়নকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এই ইয়নের 4টি ভাগের প্রথমে বলা হচ্ছে ফেনোরোজয়িক। যদি ফেনোরোজয়িক সম্পর্কে আমাদের একটু বলতে হয় তাহলে খেয়াল রাখতে হবে ফেনোরোজয়িক একদম শুরুতে সৃষ্টি হয়েছে। এই সময়টা 0 থেকে প্রায় 54.1 কোটি বছর এই সময়টা স্থিতি ছিল, এবং এই সময়ের মধ্যেই পৃথিবীতে প্রাণী এবং উদ্ভিদের প্রথম অস্তিত্ব লাভ করে। যেহেতু আমাদের জানার বিষয় আছে প্রাণী বা উদ্ভিদ কখন পৃথিবীতে প্রথম অস্তিত্ব লাভ করে, সেটা তাহলে কি হবে? ফেনোরোজয়িক সময়। দেখো সেই জন্য যখন আমরা ছবিতে ইয়ন থেকে ইরায় যাচ্ছি, ফেনোরোজয়িকটা 3টি ভাগে ভাগ হচ্ছে, অন্যগুলো কিন্তু এমন করে ভাগ করা হয়নি। এরপরে বলছে প্রোটোরোজয়িক, আর্কিয়ান, হেডিয়ান, এগুলো সম্পর্কে যদি তোমাদের বইতে পড়ে আলোচনা করে তাহলে সেই সম্পর্কে ব্যাখ্যা দেব, নয়তো আমরা আপাতত এগুলো নাম জানলেই হচ্ছে। এটি সবচেয়ে বড় একক ভূতাত্ত্বিক সময়সীমার প্রাচীনত্বের হিসেবে যথাক্রমে হেডিয়ান, আর্কিয়ান, প্রোটোরোজয়িক, ফেনোরোজয়িক এই 4টি কল্প বা ইয়ন রয়েছে। এতটুকু অংশ পড়া হয়েছে। প্রতিটি ইয়ন কয়েকটি ইরা বা মহাযুগে বিভক্ত। প্রতিটি ইয়ন কয়েকটি ইরা বা মহাযুগে বিভক্ত। সেই মহাযুগগুলো কি? সিনোরোজয়িক, মেসোজয়িক, তারপরে পলিরোজয়িক ইত্যাদি ভাগে ভাগ করা হয়েছে। ফেনোরোজয়িক ইয়ন ছাড়াও 3টি ইয়নকে অনেক সময় প্রাক ক্যাম্বিয়ান বলে। প্রাক শব্দের অর্থ প্রাথমিক। দেখো এই ফেনোরোজয়িক কিন্তু একদম শুরুতেই বর্ণনা রয়েছে, তাই এটা প্রাথমিক সময়ের কথা বলা হচ্ছে। আর ক্যাম্বিয়াম শব্দের অর্থ, ক্যাম্বিয়ান হচ্ছে উদ্ভিদে থাকে, সেই ক্যাম্বিয়াম না, এখানে ক্যাম্বিয়াম একটা সময়ের কথা বলা হচ্ছে, যেটাকে ক্যাম্বিয়াম দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন এরপরে বলা হচ্ছে মধ্যযুগ বা ইরা, এটি ভূতাত্ত্বিক সময়সীমার দ্বিতীয় বৃহত্তম একক, এটিও একটি ইউনিট। এই ইউনিট সম্পর্কে আমি আরেকটু কথা বলি, শোনো। তোমরা অনেক সময় দেখেছো তোমাদের বইতে দেওয়া আছে আন্তর্জাতিক একক সমূহ, সময়ের একক সেকেন্ড, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, এগুলো তোমরা পড়েছো। এমনই একটি এই এককগুলো হচ্ছে যে 5টি একক পড়ছি, ইয়ন, ইরা, পিরিয়ড, ইপোক, পর্যায়, এগুলো সবই কিসের একক? এগুলো হচ্ছে গিয়ে ভূতাত্ত্বিক সময়সীমার একক। মহাযুগ বা ইরা, এটি ভূতাত্ত্বিক সময়সীমার দ্বিতীয় বৃহত্তম একক।
যেমন বর্তমানে চলমান ফেনোরোজাইক ইয়নকে 3টি ইরা বা মহাযুগে বিভক্ত করা হয়েছে। এদের নামগুলো হচ্ছে কি সিনোজাইক, মেসোজাইক ও পলিরোজাইক। এরপরে দেখো বলা হচ্ছে প্রতিটি মহাযুগ আবার অনেকগুলো যুগ বা পিরিয়ডে বিভক্ত। এদেরকে আবার ভাগ করা হয়েছে যুগ বা পিরিয়ড। মহাযুগের পরে একক হলো যুগ বা পিরিয়ড। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মেসোজোইক মহাযুগে প্রাচীনতার দিক থেকে ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসাস এবং এই 3টি যুগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি যুগ আলাদা ভূতাত্ত্বিক এবং জৈবিক ঘটনা দিয়ে চিহ্নিত। উপযুগ বা ইপোক, আমরা পিরিয়ডে সর্বশেষ এসে পিরিয়ডে এসে থেমেছিলাম। পিরিয়ডকে আবার কয়টি ভাগে? 2টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো তুমি ছবির দিকে, হেলোসিন আর প্লাস্টোসিন, এই 2টা ভাগে ভাগ করা হয়েছে। এরপরে আমাদের বইয়ের ইপোকের পরের অংশ পর্যায়। পর্যায়কে 3টি ভাগে ভাগ করা হয়েছে। যদি ছবি দেখি আমরা, মেঘালয়ন, নর্থ গ্রিপিয়ান, গ্রিনল্যান্ডিয়ান। এই নামগুলো একটু জটিল, একটু উচ্চারণ করতে গেলেও জটিলতা লাগছে। এমন এমন শব্দে নাম আছে, এগুলো আমরা নামগুলো মনে রাখবো এবং এদের প্রকার কোনটা কয় প্রকার এইটা মনে রাখলেই হচ্ছে। এগুলো সম্পর্কে এতটুকু জানলেই হচ্ছে। এরপরে এছাড়া বিস্তারিতভাবে জানার জন্য প্রতিটি উপযুগ কয়েকটি স্টেজ বা এজে বিভক্ত করা হয়েছে। যেমন সর্বশেষ উপযুগ হলো হেলোসিনকে প্রাচীনতার দিক থেকে, গ্রিনল্যান্ডিয়ান ও নর্থপিয়ানকে এবং মেঘালয়নকে 3 পর্যায়ে ভাগ করা হয়। এখানে ভূতাত্ত্বিক সময়সীমার বিভিন্ন এককের কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। সময়সীমার চার্টে উল্লেখযোগ্য এককগুলো তাদের শুরুর সময় সাজানো আছে, যা থেকে আমরা সেই এককের মোট সময়কাল বের করতে পারি। অর্থাৎ দেখো তোমাদের এই ছবির চার্টে সব সময় দেওয়া আছে, কোনটা কত বছর সময় বা পিরিয়ড নিয়েছে সেটা ভাগ করা হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে সকল যুগ, উপযুগ বা অন্যান্য একক সমান সময় পরিব্যাপ্ত করে না। অর্থাৎ কোনোটা ছোট আছে, কোনোটা বড় আছে, যেটা আমরা শুরুতে পড়েছি। পৃথিবীর ইতিহাসে এর কারণ হলো পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা দ্বারা একক থেকে অন্য একক পৃথক করা হয়। এসব বিষয় ঘটনার মধ্যে কোনো এক বা একাধিক জীবের আবির্ভাব, পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, বিভিন্ন জীবের গণবিলুপ্তি ইত্যাদি। ছবিতে পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত পুরো সময়টিকে ঘড়ির 12 ঘন্টা সময় হিসেবে বিবেচনা করে দেখানো হয়েছে। 4.6 বিলিয়ন বৎসরকে ঘড়ির 12 ঘন্টা হিসেবে ধরে নিলে পৃথিবীর মানুষের আবির্ভাব হয়েছে মাত্র 2 সেকেন্ড আগে। অর্থাৎ এখানে যদি আমরা বলা হচ্ছে 4.6 বিলিয়ন বৎসর, আমরা ঘড়ির প্রত্যেকটা ঘন্টা একটা ঘন্টা 4.6 ঘন্টা করে, এত বিলিয়ন ঘন্টা যদি বছর হিসেবে আমরা কল্পনা করি, তা মানুষের আবির্ভাব হয়েছে 2 সেকেন্ড আগে। তার মানে এই 4.6 আমরা আবার 12 দিয়ে গুণ করলে যত কোটি বছর আসবে বিলিয়নের, সেইটাই হচ্ছে গিয়ে মানুষের আবির্ভাবের প্রাচীনতম কাল। তারপর 209 পৃষ্ঠার একদম শেষ লাইন যেটা বলা হচ্ছে, ভূতাত্ত্বিক সময়সীমা বা স্কেল একটি কাল ক্রম যা পৃথিবীর অতীত অধ্যয়ন এবং বোঝার একটি পদ্ধতিগত উপায়। হ্যাঁ, এটুকুই ছিল আমাদের 209 পেজ। 209 পেজে আমরা জানতে পারলাম মূলত যে ভূতাত্ত্বিক সময়সীমা কাকে বলে এবং ভূতাত্ত্বিক সময়ের প্রয়োজনীয়তা। তার পাশাপাশি ভূতাত্ত্বিক সময়সীমাকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই 5টির আবার কয়েকটি উপপর্যায়ে ভাগ করা হয়েছে। এদের প্রকারভেদগুলো আমরা এর ভিতরে না শিখেছি কোনো ফেনোরোজাইক কাকে বলে বা আর্কিয়ান বা হেডিয়ান কাকে বলে। হ্যাঁ, এটা তোমাদের যেহেতু তোমাদের বইয়ের বর্ণনা অনুযায়ী এখানে এগুলো সংজ্ঞা শেখানোর প্রয়োজনীয়তা বোধ মনে করছি না, তারপরেও তোমাদের যদি প্রয়োজন লাগে একদম ভিডিওর শেষে আমরা একটা কি 2টা ফটো দিয়ে দিচ্ছি। এই ফটোর ভিতর তোমরা এগুলোর প্রত্যেকটি সংজ্ঞা পেয়ে যাবে। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। 208 এবং 209 পৃষ্ঠা। তবে
তোমরা সবচেয়ে এই অধ্যায়ের এই 2 পৃষ্ঠা সম্পর্কে যদি গুরুত্বপূর্ণ কিছু পড়তে চাও, এগুলোর দেখো সময়সীমা তোমাদের জানলেও হবে, এগুলোর অত ডিটেলসে বর্ণনা তোমার হঠাৎ করে কেউ ধরবে না, কিন্তু তোমার এগুলো জানতে হবে যে কল্প বা ইয়ন সময়টা বলতে কি বোঝায়, মহাযুগ বা ইরা বলতে কি বোঝায়, পিরিয়ড বা যুগ কাকে বলে, উপযুগ বা ইপক কাকে বলে, এবং এদের ধারাবাহিকতাটা বর্ণনার সময় অবশ্যই ধারাবাহিকতাটা আমরা ঠিক রাখবো, কারণ পৃথিবীর সময়সীমাগুলো পর্যায়ক্রমিক হয়। আমি কখনো ইপককে ইয়নের আগে উচ্চারণ করতে পারি না, উচ্চারণ করতে পারি কিন্তু সেটা আমার ভুল হবে, এবং পিরিয়ডকে আমি ইরার আগে আনতে পারি না। এই দিকটা আমরা খেয়াল রাখবো। আশা করি তোমরা সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে এই 2 পৃষ্ঠা নিয়ে, তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলো সুন্দর করে উত্তর দেওয়ার। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। পরবর্তী ভিডিওয় আমরা 210 এবং 211 পৃষ্ঠায় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।